ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। শুরুতে বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের খবর। কাল সিরিজ নির্ধারণী শেষ ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সিরিজ জেতা সম্ভব বলছেন টাইগারদের পেস বোলিং কোচ শন টেইট। ইনজুরিতে প্রথম দুই ম্যাচ মিস করলেও শেষ ম্যাচের আগে ফিট বলছেন এই অজি। চট্টগ্রামে সকাল 11টায় শুরু হবে এই ম্যাচ। দৃশ্যটা 16 এপ্রিলের ওয়ানডে সিরিজের ট্রফি হাতে টম লাথাম ও মেহেদী হাসান মিরাজ। সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে একটি করে জয় নিয়ে রূপালী ট্রফিতে একটি করে হাত দিয়ে রেখেছেন দুই অধিনায়কেরই, অর্থাৎ অবস্থার কোনো পরিবর্তন হয়নি। ঢাকায় শিরোপা নিষ্পত্তি হয়নি, হবে চট্টগ্রামে। সাগরিকার চেনা কন্ডিশনে সিরিজ জয়ের ম্যাচে ফেভারিট হিসেবে মাঠে নামার কথা মেহেদী হাসান মিরাজের দলের। বোলারদের দুর্দান্ত ফর্মের সাথে তামিম, শান্ত, লিটন, হৃদয়রা ধারাবাহিকতা দেখালে সিরিজ জিতবে বাংলাদেশ বিশ্বাস দলের পেস বোলিং কোচ শন টেইটের। সিরিজ নির্ধারণী ম্যাচে সবসময় চাপ থাকবে, এটাই স্বাভাবিক। তবে সর্বোচ্চ পর্যায়ের খেললে এই জিনিসটা মানিয়ে নিতে হবে। সবশেষ ম্যাচে যেভাবে আমরা পারফর্ম করেছি তাতে অবশ্যই শেষ ম্যাচ ও সিরিজ জেতা উচিত। সবশেষ ম্যাচে ক্র্যাম্পের শিকার হয়ে মাঠ ছেড়েছিলেন নাজমুল শান্ত, তবে শেষ ম্যাচের জন্য ফিট সহ অধিনায়ক। বুধবার পূর্ণাঙ্গ সেশনে অংশ নিয়েছেন তিনি। তাই তো ব্যাটিং ডিপার্টমেন্টে পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম, কিন্তু বদল হতে পারে পেস আক্রমণে। ফিট হয়ে উঠেছেন মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব। দুজনের একজনের একাদশে থাকার সম্ভাবনা খুব বেশি। He bowled today, and as far as I know, he's fine today after bowling. Whatever the selection committee decides to do, that's up to them. I don't know. সবশেষ পাকিস্তান সিরিজের টানা 3 ম্যাচ খেলেছিলেন নাহিদ রানা। দারুণ ফর্মে থাকা এই ক্রিকেটার ব্ল্যাক ক্যাপদের বিপক্ষেও 3 ম্যাচ খেলতে যাচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইনজুরির ঝুঁকি বাড়ছে না তো চাপাই এক্সপ্রেসের? রানার গুরু অবশ্য দিলেন অভয় বার্তা। নাহিদ রানা খুব ফিট, সে উচ্চ গতিতে বল করে, কিন্তু তারপরও সে একজন অসাধারণ অ্যাথলিট। সে বর্তমানে যেভাবে বোলিং করছে, প্রতিপক্ষ দলগুলো তার মুখোমুখি হতে চাইবে না। আমার মনে হয় খেলার জন্য পুরোপুরি প্রস্তুত সে। সিরিজ জিততে চায় নিউজিল্যান্ডও। সেই চ্যালেঞ্জের আগে সাগরিকার উইকেট খুব মনে ধরেছে কিউইদের। আউটফিল্ড খুবই শুষ্ক, তাই তো বল দ্রুত বাউন্ডারির দিকে ছুটবে। আর উইকেটে বেশ ঘাস আছে। আশা করি পিচে খুব ভালো পেস ও বাউন্স থাকবে। এক কথায় দারুণ উইকেট। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে 6 উইকেটে বড় জয়ের পুরস্কার পেলেন নাহিদ রানা, তানজিদ হাসান, তামিমরা। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের 32 ধাপ এগিয়ে 64তম ওয়ানডে বোলার এখন নাহিদ রানা। 5 ধাপ এগিয়ে ক্রিকেট দুনিয়ার 26তম ব্যাটার হৃদয়। 14 ধাপ এগিয়ে 40তম তামিম। এদিকে ব্যাটিং বোলিং অলরাউন্ডার সবখানেই পিছিয়েছেন মেহেদী হাসান মিরাজ। সবশেষ 10 ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজের কোনো 50 নাই। শেষ 5 ম্যাচের একটাতেও পৌঁছাতে পারেননি 2 অঙ্কের ঘরে। ইকোনমিক্যাল হলেও সবশেষ 6 ম্যাচে মিরাজের উইকেট 3টা। পারফরমেন্সের সেই প্রভাবই পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে। র্যাঙ্কিংয়ের 2 নাম্বার অলরাউন্ডার ছিলেন মিরাজ। র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ শেষে দেখা গেছে টানা ব্যর্থতায় 4-এ নেমে গেছেন এই অলরাউন্ডার। বোলিংয়েও তাই 2 ধাপ নেমে এখন ওয়ানডে দুনিয়ার 8ম বোলার মিরাজ। ব্যাটিংয়েও 1 ধাপ নেমে মিরাজের অবস্থান 68। সবচেয়ে বড়সড় লাফটা দিয়েছেন নাহিদ রানা। নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে 5 উইকেট নিয়ে কিউই ব্যাটারদের দুমড়ে মুচড়ে দেওয়ার পুরস্কার পেলেন বাংলাদেশ এক্সপ্রেস। 32 ধাপ এগিয়ে 64তম ওয়ানডে বোলার এখন রানা। 2 ম্যাচে 3 উইকেট নেয়া রিশাদ হোসেন এগিয়েছেন 10 ধাপ। এই লেগ স্পিনার আছেন 58 নম্বরে। 1.5 বছর পর ওয়ানডেতে ফেরা শরীফুল আবারও র্যাঙ্কিংয়ে ফিরেছেন। বাহাদি এই পেসার আছেন 39 নম্বরে। ইনজুরিতে 2 ম্যাচ না খেলা মুস্তাফিজুর রহমান পিছিয়েছেন 7 ধাপ। ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা ব্যাটার তাওহিদ হৃদয়। সবশেষ 5 ম্যাচে 60-এর বেশি গড়ে ব্যাট করা হৃদয় 5 ধাপ এগিয়ে এখন ক্রিকেট দুনিয়ার 26তম ব্যাটার। দ্বিতীয় ওয়ানডেতে 76 রানের ইনিংস খেলা তানজিদ হাসান তামিম এগিয়েছেন 14 ধাপ। তার র্যাঙ্কিং 40তম।
এক ধাপ এগিয়ে ৪৩তম ব্যাটার নাজমুল হোসেন শান্ত, ৮০ নম্বরে লিটন দাস। প্রথম ওয়ানডেতে ৫৭ রান করা সাইফ হাসান ১৫ ধাপ এগিয়ে এখন ৮৯ নম্বরে। ৪ ম্যাচ পর একাদশে সুযোগ পাওয়া সৌম্য সরকার ২ ধাপ পিছিয়ে ৬৭ নম্বরে। ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে আফগানিস্তানের রাশিদ খান, সেরা ব্যাটার নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সবার উপরে আফগানিস্তানের আজমতুল্লাহ ওমরজাই। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। ২ বছর পর চট্টগ্রামের সাগরিকায় হতে যাচ্ছে ওয়ানডে ম্যাচের আগে প্রায় মিনিট বিশেষ ধরে ২ কিউরেটের সাথে কথা বলে উইকেটের চরিত্র বোঝার চেষ্টা করেছেন টাইগার কাপ্তান মেহেদী হাসান মিরাজ। এর মাঝে শন টেইটের দাবি তার দেখা চট্টগ্রামের সেরা উইকেট হতে পারে এটি, তবে বাংলাদেশের উইকেট বোঝা খুব কঠিন, তাও জানাতে ভোলেননি এই অজি। বীরশ্রেষ্ঠ শহীদ লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম নামটা নতুন, কিন্তু ভেন্যুটা কিন্তু খুব পুরনো। কিন্তু তারপরেও নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগে মাঠে এসেই বাংলাদেশ ওয়ানডে দলপতি মেহেদী হাসান মিরাজ প্রথমেই ছুটলেন উইকেটটা দেখার জন্য। কেননা উইকেটের আচরণটা শতভাগ বুঝতে পারলেই কেবল প্রতিপক্ষের বিপক্ষে গেম প্ল্যানটা নিখুঁতভাবে করা সম্ভব। সেই কাজটি করতে প্রথমেই বিসিবির টার্ফ ম্যানেজমেন্টের প্রধান টনি হেমিংয়ের সাথে কথা বললেন মিরাজ। এরপর উইকেটে যে ব্যক্তিকে নিয়ে হাঁটলেন তিনি জাহিদ রেজা বাবু, সাগরিকার প্রধান কিউরেটর। বাবুর সাথে বেশ কিছুক্ষণ কথা বলে এবার হেমিংকে নিয়ে ২২ গজে বসে পড়লেন মিরাজ। মাটি চেপে চেপে বোঝার চেষ্টা করলেন উইকেটের চরিত্র কেমন হতে পারে, বাউন্স। এই দৃশ্য দেখার পর আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, কেন এত আয়োজন? চট্টগ্রামের উইকেট তো মিরাজদের নখদর্পণে থাকার কথা। কত শত ম্যাচ খেলা হয়েছে এই ভেন্যুতে। আসলে সাগরিকায় বাংলাদেশ সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছে প্রায় ২ বছর ১ মাস আগে ২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে। ১৮ মার্চ শেষ ম্যাচে ২৩৫ রানে অল আউট হয়েছিল লঙ্কানরা, বাংলাদেশ জয় পায় ৪ উইকেটে। লম্বা সময় পর এই মাঠে ৫০ ওভারের ম্যাচ, তাই হয়তো এমন বাড়তি সতর্কতা মিরাজের। কেমন হবে সিরিজ নির্ধারণী ম্যাচের উইকেট জানতে চাওয়া দলের পেস বোলিং কোচ শন টেইটের কাছে। লম্বা আন্তর্জাতিক ক্যারিয়ারের অভিজ্ঞতা থাকার পরও ওজি এই কোচের কথায় শঙ্কায় পড়বেন আপনি। I'm not an expert on pitches, but it looks a good wicket. আমি উইকেট বিশেষজ্ঞ নই, তবে এটি ভালো উইকেট বলেই মনে হচ্ছে। চট্টগ্রামে সাধারণত ব্যাটিং সারফেস ভালো হয়, তবে আবার কখনো কখনো লো হতে পারে। এই পিচটি এখানে আমার ১২ মাসের অভিজ্ঞতায় চট্টগ্রামে দেখা অন্যতম সেরা মনে হচ্ছে। তবে একটি কথা আগেই বলে দিই, বাংলাদেশের উইকেট পড়া কঠিন, বিশেষ করে মিরপুরে। বর্তমানে জাতীয় দলে থাকা ক্রিকেটারদের মধ্যে চট্টগ্রামে সবচেয়ে সফল ব্যাটার লিটন দাস। ১৪ ম্যাচে ৪৩২ রান তার। তবে সবচেয়ে ভালো গড় সৌম্য সরকারের ৫৭.০০। দ্বিতীয় সেরা গড় অবশ্য হৃদয়ের ৫২.৫০। এই ভেন্যুতে পানি সরবরাহের পুরনো সমস্যাটা এখনও যে বিদ্যমান তার স্পষ্ট ধারণা পাওয়া যায় মাঠের চেহারা দেখেই। মাঠের অধিকাংশ ঘাসই এমন বাদামি রং ধারণ করেছে। বিসিবির টাকা যে কেবল বন্দি থাকে ব্যাংকের ভোল্টে, তা এর উজ্জ্বল উদাহরণ। বছরের পর বছর ধরে চলে সমস্যা, সাজানো হয় প্রতিশ্রুতির পরশা, কিন্তু পর্যাপ্ত পানি আসে না সাগরিকার মাঠে। বৃহস্পতিবার ম্যাচের দিন ভোরে বৃষ্টি হতে পারে চট্টগ্রামে, সম্ভাবনার কথা বলা হচ্ছে ৪২%। তবে ম্যাচের সময় প্রচণ্ড তাপদাহ থাকবে, সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলছে আবহাওয়া অধিদপ্তর। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। এবারে বাংলাদেশ শ্রীলঙ্কা নারী ওয়ানডে সিরিজের খবর। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ নারী দলকে ৪ উইকেটে হারিয়ে সিরিজে সমতায় ফিরল সফররত শ্রীলঙ্কা নারী দল। রাজশাহীতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার সিদ্ধান্ত ভুল প্রমাণ করেন শ্রীলঙ্কার নারীরা। দলটার অধিনায়ক চামারি আতাপাত্তুর ৩ উইকেটে বাংলাদেশ নারী দল অল আউট ১৬৫ রানে। অধিনায়ক জ্যোতি করেন সর্বোচ্চ ৫৮ রান। ১৬৬ রানের জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক আতাপাত্তু খেলেন ৪০ রানে ইনিংস। এছাড়া ৪০ রান করেন করুণারত্নে ও ৫০ আসে সামারা বিক্রমার ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন নাহিদা আক্তার। সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে আগামী শনিবার মুখোমুখি হবে দুই দল। এএফসি এশিয়ান কাপে বাছে ভারত বধের পুরস্কার স্বরূপ বাংলাদেশ জাতীয় দলের প্রত্যেক ফুটবলারকে ৭৫,০০০ টাকা করে দিয়েছে বাফুফে। এমন বোনাস আগামীতে আরও ভালো করতে অনুপ্রেরণা যোগাবে বলছেন মোরসালিন ও রাকিব। এদিকে জুনে মালদ্বীপে ৪ জাতীয় টুর্নামেন্টে অলিম্পিক দল পাঠানোর পরিকল্পনা করছে বাফুফে। সিনিয়র জাতীয় দল ও অলিম্পিক দল দুই দলেরই ক্যাম্প শুরু হবে মে মাসের শেষে।
গেল বছর ১৯ নভেম্বর ২২ বছর পর ভারতকে হারিয়েছিল হামজা সুমিত্রা। তার পুরস্কার স্বরূপ প্রতিটি ফুটবলারকে ৭৫,০০০ টাকা করে দিয়েছে বাফুফে। সেই ম্যাচের গোলদাতা মোরসালিন ও তার সতীর্থরা কি বলছে চলুন শুনে আসা যাক। আমরা সবসময় চেষ্টা করি একদম নিঃস্বার্থভাবে কীভাবে দেশকে সার্ভিস দেওয়া যায়। তো এটা তারপর আমি মানে ধন্যবাদ জানাইতে চাই, কারণ হচ্ছে এটা হয় কি একটা এক্সট্রা মোটিভেশন থাকে, যদিও আমরা সবসময় চেষ্টা করি সবসময় ভালো করার জন্য, বাট একটা এক্সট্রা মোটিভেশন থাকে। সো এটাই আমি অবশ্যই তাদেরকে এই ব্যাপার জন্য থ্যাঙ্কস জানাইতে চাই বিএফএফকে। হ্যাঁ, আসলে খুব ভালো লাগে, কারণ প্লেয়াররা কিন্তু অনেক পরিশ্রম করে মাঠে ফুটবল খেলাধুলা করে। তো খেলাধুলার পরে যদি এরকম বড় একটা স্বীকৃতি পায়, তো এই স্বীকৃতির জন্য কিন্তু তারা কিন্তু অনেক খুশি হয় এবং সামনের ম্যাচগুলো যে আছে ওখানে ভালো করার ইচ্ছা কিন্তু আরও বেড়ে যায়। জুন উইন্ডোকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কাছাকাছি সময়ে দুটি টুর্নামেন্ট, সান মারিনোর বিপক্ষে খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এবং মালদ্বীপেও 4 জাতীয় টুর্নামেন্ট আছে, যেটাতে অংশ নেওয়ার কথা জানিয়েছে বাফুফে। এখন প্রশ্ন হচ্ছে, মালদ্বীপে 4 জাতীয় টুর্নামেন্ট খেলতে কাদের পাঠাচ্ছে বাফুফে? অনূর্ধ্ব 23 দল নাকি অলিম্পিক দল? যমুনা টেলিভিশন নিশ্চিত হয়েছে বাফুফের ইচ্ছে অলিম্পিক দলকেই পাঠানোর। কেননা শ্রীলঙ্কা এবং মালদ্বীপ কিন্তু তাদের সিনিয়র জাতীয় দলই পাঠাচ্ছে এবং টুর্নামেন্টে জয় পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা ট্রফি কিন্তু অনেক বেশি বুস্ট আপ করবে বাংলাদেশের দর্শকদের। সেজন্য অলিম্পিক দলকেই পাঠানোর একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে, যেটি আরও চূড়ান্ত হবে আগামী কয়েকদিনের মধ্যে। আমরা ভালো টিম পাঠাবো, যেহেতু দেশের প্রতিনিধিত্ব করবো, অবশ্যই আমরা ভালো টিম পাঠাবো। সিনিয়র দলের শিডিউলের উপরে আমরা বলতে পারবো, কারণ ইন দ্য টাইম কিন্তু আমাদের 5 জুন একটা ম্যাচ আছে সিনিয়র টিমে, এটারে মিল রেখে আমরা ওইভাবে টিমটা করবো। অলিম্পিক দলে কিন্তু সিনিয়র সদস্য যারা জাতীয় দলে খেলেছেন তাদের অন্তর্ভুক্ত করা যায়, 3 জন খেলতে পারেন মাঠে। সেই জায়গা থেকে কিউবা, রোনান, ফাহমিদুল, তানিল সালিক, জায়ান এবং ফাহমিদুলদের কিন্তু এই অনূর্ধ্ব 23 দলে অন্তর্ভুক্ত করা হতে পারে। মে মাসের প্রথম সপ্তাহেই কিন্তু বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ নিয়োগ দেবে বাফুফে এবং মে মাসের শেষ সপ্তাহে লিগের বিরতি, তারপরে কিন্তু এই 2 দলের ক্যাম্প শুরু হবে। এখন প্রশ্ন হচ্ছে, মালদ্বীপে যে দলটা যাবে তাদের হেড কোচ কী হবে? ফিফা এএফসির নিয়ম অনুযায়ী মালদ্বীপে যে 4 জাতীয় টুর্নামেন্ট হবে সেখানে ডাগআউটে যে কোচ দাঁড়াবে তার কিন্তু উইফা প্রো লাইসেন্স থাকা বাধ্যতামূলক নয়। সেক্ষেত্রে ভালো বিদেশি কোচ না পেলে বাফুফে আপৎকালীন এই সময়টাতে বাংলাদেশের কোনো ভালো কোচকেও নিয়োগ দিতে পারে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল 25 মে থেকে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপের ড্র, যেখানে বি গ্রুপে বাংলাদেশের সাথে রয়েছে শক্তিশালী ভারত। সাফের ড্র ভাগ্যে রোমাঞ্চকর এক লড়াইয়ের অপেক্ষায় বাংলাদেশ। বর্তমান চ্যাম্পিয়ন লাল সবুজের প্রতিনিধিরা বি গ্রুপে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও মালদ্বীপকে। এ গ্রুপে রয়েছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। র্যাঙ্কিংয়ে 3য় স্থানে থাকা বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে নেপালকে এড়াতে চায়। রাজনৈতিক বৈরিতায় বরফ গলছে, ক্রিকেট দল না গেলেও মে মাসে গোয়া যাচ্ছে ফুটবলাররা। মিশন হ্যাট্রিক সফল করতে শুক্রবার চট্টগ্রামে শুরু হচ্ছে নিবিড় অনুশীলন। সাথে আছে বিদেশ সফরের পরিকল্পনাও। 28 মে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ মালদ্বীপ, আর 31 মে লড়বে ভারতের বিপক্ষে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম 2 টি-20তে বিশ্রাম দেওয়া হয়েছে নাহিদ রানাকে। তাই তো পাকিস্তানি ভক্ত সংশ্লিষ্ট সবার মনে প্রশ্ন, আবারও কি রানা ফিরছেন পিএসএলে? তবে ক্রিকেট অপারেশনস থেকে নিশ্চিত করেছে এখনও দ্বিতীয় দফা পিএসএল এর জন্য এনওসি চাননি রানা। তবে ফিজ আবারও যাচ্ছেন পাকিস্তানে। পাকিস্তান সুপার লিগের খেলা চলছে, তবে এই মুহূর্তে পিএসএলে নেই বাংলাদেশি কোনো ক্রিকেটার। সবাই ফিরে এসেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য। তবে মাত্র 4 ম্যাচ খেলেই নাহিদ রানা যে গতির ঝড় তুলে এসেছিলেন পিএসএলে, তার রেশ কিন্তু এখনও খুবই ভালোভাবে বলবৎ আছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও দারুণ পারফরমেন্স করছেন রানা। তবে তার ওয়ার্কলোড কমাতেই নাহিদ রানাকে টি-20 সিরিজের প্রথম 2 ম্যাচের স্কোয়াডে বিশ্রাম দিয়েছেন নির্বাচকরা। আর তাতেই ক্ষুধার্ত বাঘ রক্তের গন্ধে যেমন তেতে ওঠে, ঠিক তেমনিভাবে তেতে উঠেছে পাকিস্তানিরা। যে কোনো মূল্যে তারা দ্বিতীয় দফায় নাহিদ রানার সার্ভিস চায় পিএসএলে। ইতিমধ্যেই একাধিক গণমাধ্যম কর্মী আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন, জানতে চেয়েছেন নাহিদ রানা কি আবারও যাচ্ছেন পিএসএল খেলতে। 2-4 মিলিয়ে অনেকে আবার দেশি এবং বিদেশি গণমাধ্যম সংবাদ প্রকাশ করে ফেলেছেন যে নাহিদ রানা যাচ্ছেন দ্বিতীয় দফায় পিএসএল খেলতে। তবে এই প্রতিবেদন তৈরি করার আগ মুহূর্তে ক্রিকেট অপারেশনস থেকে যমুনা স্পোর্টসকে নিশ্চিত করা হয়েছে যে নাহিদ রানার এখনও দ্বিতীয় দফা পিএসএলের এনওসি দেওয়া হয়নি, কেননা তিনি সেটা চাননি। এবং নাহিদ রানা যদি চেয়েও থাকেন, সেক্ষেত্রে তাকে যেহেতু বিশ্রাম দেওয়া হয়েছে, তার ইনজুরি
সমস্যা বা সংখ্যা এড়াতে সেই বিষয়টা ভালোভাবে বিবেচনা করেই তারপর সিদ্ধান্ত নেবে বিসিবি। সেই সাথে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজের কদিন পরই পাকিস্তানের সাথে আবার 2 ম্যাচের টেস্ট সিরিজ আছে, যেটার ওয়ান অফ দ্য মেইন বাংলাদেশের বোলার হবে সেই নাহিদ রানা। তবে নাহিদ রানার বিষয়টা আনসার্টেন হলেও মুস্তাফিজুর রহমান কিন্তু দ্বিতীয় দফায় যাচ্ছেন পিএসএল খেলতে। তার এনওসি শুরুতেই সেটা উল্লেখ ছিল যে কেবলমাত্র ওয়ানডে সিরিজ খেলতেই নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি ফিরবেন বাংলাদেশে, টি-20 সিরিজে তিনি থাকবেন না, আগেই সেটা উল্লেখ ছিল তার এনওসিতে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। মালদ্বীপের মাটিতে ইতিহাস গড়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ফেরা বাংলাদেশ যুবাদের এবার পুরস্কার দিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রতিশ্রুতি অনুযায়ী উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন ফুটবলারদের হাতে তুলে দেন 50,000 টাকার চেক ও ক্রেস্ট। পাশাপাশি মাঠের উন্নয়ন ও অন্যান্য সহযোগিতায় সর্বদা ডিএনসিসির পাশে ফেডারেশন থাকবে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি তাবিত আওয়াল। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট আবারও বাংলাদেশের মাথায়। মালদ্বীপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে আসা এই দলটিকে হাতিরঝিলে সংবর্ধনা দেয় বাফুফে। সেখানেই পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। সেই রেশ কাটতে না কাটতেই নগর ভবনে বসেছিল তারার মেলা। প্রতিশ্রুতির 18 দিন পর বুধবার ডিএনসিসি কার্যালয়ে 23 জন ফুটবলারের হাতে তুলে দেয়া হয় সেই পুরস্কার। প্রত্যেকের হাতে তুলে দেয়া হয় 50,000 টাকার চেক ও ক্রেস্ট। প্রবাসী 3 ফুটবলারের চেক পৌঁছানো হয় পরিবারের কাছে। আর পরীক্ষার কারণে অনুপস্থিত 4 জনের চেক গ্রহণ করে ফেডারেশন। কোচিং স্টাফদের দেয়া হয় সম্মাননা ক্রেস্ট। সাব গেমস শুধু নয়, আমরা চাই আমাদের সন্তানরা আগামী দিনে এশিয়া গেমস থেকে শুরু করে পর্যায়ক্রমে যতগুলো গেমস আছে সেই প্রতিটা গেমসেই তারা ভালো করুক। এই ভালো করার জন্য তাদের পিছনে থেকে, তাদের পাশে থেকে সহযোগিতা করা, এটা আমাদের সকলের দায়িত্ব। ফুটবলের তৃণমূল স্তর পাইওনিয়ার লিগে দীর্ঘদিন ধরে অর্থায়ন করে আসছে সিটি কর্পোরেশন। এবার ঘোষণা এসেছে আরও 6টি মাঠ খেলার জন্য উন্মুক্ত করার। মাঠের উন্নয়ন ও কারিগরি সহযোগিতায় সর্বদা ডিএনসিসির পাশে থাকবে ফেডারেশন। আপনারা 6টা মাঠ এখন উল্লেখ করে দিয়েছেন উন্মুক্তভাবে খেলাধুলা করার জন্য। তো অনুরোধ করছি যে মাঠ খালি উন্মুক্ত রাখলে হবে না, মাঠে মেরামতটাও থাকতে হবে, চর্চা থাকতে হবে। সেই প্রক্রিয়াতে, সেই চেষ্টায় বাংলাদেশ ফেডারেশন থেকে আমরা প্রস্তুত আছি আপনাদের সহযোগিতা করার জন্য। অ্যান্ড সেই মাঠে যদি কোনো কোচ লাগে বা গ্রাস কাটিংয়ে কোনো যন্ত্রপাতি লাগে, সেটাও আমরা সহযোগিতা করবো, আমরা করে এসেছি। সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত ফুটবলাররাও এই ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যেতে চান সামনের দিকে। আমাদের এখন টার্গেট এশিয়া কাপে কীভাবে সেরা হওয়া যায়। তো যদি বাংলাদেশে হয় টুর্নামেন্ট, তো আপনারা তো থাকবেনই, আর দেশের বাইরে হলেও আমরা ফুল প্রস্তুত। তারা আমাদের বেশ ভালোভাবে অনুপ্রাণিত করছে। আমরা আশাবাদী, আমরা দেশবাসীকে ভালো কিছু একটা রেজাল্ট দিব। আমরা ইনশাল্লাহ 2027 কোয়ালিফাই আছে, আমরা এশিয়া কাপটা খেলবো ইনশাল্লাহ। দক্ষিণ এশিয়া জয় করার পর এবার পাখির চোখ এশিয়ান বাছাইয়ের মূল পর্ব। সাফল্য মর্যাদার এই উদাহরণকে সামনে রেখে আরও এক ধাপ এগিয়ে যেতে আত্মবিশ্বাসী মিঠুন সুলিভানরা। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।